আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে হাঁটুর লিগামেন্ট ইনজুরি সম্বন্ধে আলোচনা করব। হাঁটুর লিগামেন্ট ইনজুরি সম্বন্ধে জানার আগে আমাদেরকে জানতে হবে যে লিগামেন্ট কী, হাঁটুতে কতগুলো লিগামেন্ট আছে এবং এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাদের বেশি হয়, কখন হয়। লিগামেন্ট হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু যা দুই বা ততোধিক হাড়কে সংযুক্ত রেখে সাপোর্ট দেয় এবং এর মাধ্যমে জয়েন্টকে স্থিতিশীল রাখে ও জয়েন্টের স্বাভাবিক মুভমেন্টে সাহায্য করে। আমাদের হাঁটুতে অনেকগুলো লিগামেন্ট থাকে, এর মধ্যে 4টি লিগামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি লিগামেন্টের মধ্যে 2টি লিগামেন্ট বাইরে থাকে এবং 2টি লিগামেন্ট হাঁটুর জয়েন্টের ভিতরে থাকে। বাইরে যে 2টি লিগামেন্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট আর একটা হচ্ছে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট। আর হাঁটুর জয়েন্টের ভিতরে যে 2টি লিগামেন্ট থাকে তার মধ্যে একটি থাকে সামনের দিকে, যার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর আরেকটি থাকে পিছনের দিকে, যার নাম হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আবার এই 4টি লিগামেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইনজুরি হয় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাই আমি আজ আপনাদের সামনে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি সম্বন্ধে আলোচনা করব। হাঁটুর লিগামেন্ট ইনজুরি কী? হাঁটুতে যদি খুব বেশি চাপ পড়ে তাহলে হাঁটুর লিগামেন্টে খুব স্ট্রেচিং হয় এবং এই স্ট্রেচিংয়ের ফলে হাঁটুর লিগামেন্ট আংশিক বা সম্পূর্ণ ছিঁড়ে যেতে পারে। আর যখন এই হাঁটুর লিগামেন্ট আংশিক বা সম্পূর্ণ ছেড়ে যায় তখন আমরা সেটাকেই লিগামেন্ট ইনজুরি বলে থাকি। এখন আমরা জানব হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণ কী। হাঁটুর লিগামেন্ট ইনজুরি সাধারণত যারা খেলাধুলা করে তাদের হয়ে থাকে, যেটাকে আমরা বলি স্পোর্টস ইনজুরি। এই খেলাধুলার মধ্যে যারা ফুটবল খেলে, বাস্কেটবল খেলে বা সকার খেলে তাদেরই হাঁটুর ইনজুরি হয়ে থাকে। খেলাধুলা করার সময় যদি সরাসরি দুজন খেলোয়াড়ের মধ্যে কলিশন হয় তাহলে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে, অথবা যদি এক খেলোয়াড় অন্য খেলোয়াড়কে ট্যাকলিং করার সময় হাঁটুর ইনজুরি হতে পারে। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেও হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে। অনেক সময় রোগী শীতে উঠতে নামতে যদি এক স্টেপ মিস করে তারও হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে, অথবা রোগী যদি অনেক সময় গর্তে যদি পা আটকে যায় তাহলেও তার লিগামেন্ট ইনজুরি হতে পারে। এছাড়া উপর থেকে কেউ যদি জাম্প দেয় সেক্ষেত্রেও তার এসিএল টিয়ার হতে পারে। কারো যদি এসিএল ইনজুরি হয় তাহলে এর লক্ষণ কী? কারো যদি এসিএল ইনজুরি হয় তাহলে সে এসিএল ইনজুরির সময় সে একটি পপ সাউন্ড শুনতে পাবে এবং দেখা যাবে এসিএল ইনজুরি হলে হাঁটুতে তীব্র ব্যথা হবে এবং সে যে কাজটি করতেছিল সে কাজটি সে আর কন্টিনিউ করতে পারবে না। যেমন কেউ যদি খেলারত অবস্থায় হাঁটু ইনজুরি এসিএল টিয়ার হয় তাহলে সে আর খেলা কন্টিনিউ করতে পারবে না। এছাড়া তার হাঁটু দ্রুত ফুলে যাবে এবং হাঁটুর যে রেঞ্জ অফ মুভমেন্ট ছিল সেই রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাবে। এছাড়া রোগী যদি হাঁটতে চেষ্টা করে মনে হবে তার পা সরে যাচ্ছে, অথবা সে হাঁটতে ভয় পাবে এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরির পেশেন্ট যদি প্রাথমিকভাবে আঘাত পাওয়ার পর সরাসরি আমাদের কাছে আসে তাহলে আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি দিয়ে আমরা রোগীর কী ধরনের হাঁটুতে ইনজুরি হয়েছে তা নির্ণয় করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা রোগীকে ব্যথা না দিয়ে কিছু পরীক্ষা করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমরা রোগীর একটি এক্স-রে করাই, কারণ এই এক্স-রের মাধ্যমে আমরা রোগীর লিগামেন্ট ইনজুরির পাশাপাশি কোনো বনি অ্যাবালশন হয়েছে কিনা সেটা নির্ণয় করার চেষ্টা করি। এবং রোগীর যদি কোনো বনি অ্যাবালশন না থাকে রোগীকে আমরা প্রথমে 2 থেকে 3 সপ্তাহের জন্য রেস্ট দিই। পাশাপাশি রোগীর পাকে আমরা উঁচু করে রাখতে বলি এবং অনেক সময় রোগীকে আমরা আইস কম্প্রেশন দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া রোগীকে আমরা রোম নি ব্রেস অথবা নি ক্যাপ ব্যবহার করতে বলি এবং রোগীর ব্যথা এবং ফুলা কমার জন্য আমরা ব্যথানাশক ঔষধ দিয়ে থাকি। এরপরে 2 বা 3 সপ্তাহ পরে রোগীর পা ফুলা
ও ব্যথা কমে গেলে আমরা রোগীকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে রোগীর এসিএল ছিঁড়েছে কিনা তা নির্ণয় করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমরা রোগীর কিছু স্পেশাল টেস্ট করি, যেরকম অ্যান্টিওর ডয়ার টেস্ট, ল্যাকম্যান টেস্ট এবং অ্যাপ্লিস গ্রিন্ডিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা প্রায় এসিএল টিয়ার হয়েছে কিনা তা জানতে পারি। 90% ক্ষেত্রেই আমরা রোগীর হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং স্পেশাল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে রোগীর এসিএল টিয়ার হয়েছে কিনা। তবে 10% রোগীর ক্ষেত্রে যদি আমাদের কনফিউশন হয় যে রোগীর এসিএল ইনজুরি হয়েছে কিনা এবং এর এসিএল ইনজুরির পাশাপাশি তার অন্য কোনো ইনজুরি যেমন মিনিসকাস ইনজুরি হয়েছে কিনা সেগুলো জানার জন্য অনেক সময় আমরা রোগীকে এমআরআই সাজেস্ট করে থাকি। এমআরআইয়ের মাধ্যমে আমরা যখন কনফার্ম হই যে রোগীর এসিএল ইনজুরি আছে বা অ্যান্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি আছে, তখন রোগীকে আমরা আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন করার পরামর্শ দিয়ে থাকি। কারণ কারো যদি এসিএল ছিঁড়ে যায় তাহলে সেই এসিএল আর পূর্ণাঙ্গভাবে মেরামত হয় না, অথবা আমরা যদি কারোর এসিএল ছিঁড়ে যায় সেই এসিএল রিপেয়ার করার চেষ্টা করি তাহলেও দেখা যায় যে ফলাফল খুব একটা ভালো হয় না। তাই আমরা রোগীকে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশনের পরামর্শ দিয়ে থাকি। এখন কথা হচ্ছে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন কী? উন্নত বিশ্বে এসিএল রিকনস্ট্রাকশন আর্থ্রোস্কোপিকভাবেই করা হয়ে থাকে। এই আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন হচ্ছে হাঁটুতে কোনো রকম না কেটে হাঁটুতে দুটি ছিদ্র করে আর্থ্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে জয়েন্টের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে বাইরে মনিটরে দেখে এসিএল রিকনস্ট্রাকশন করা। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগে উন্নত বিশ্বে যেমন আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে এই অপারেশন সম্পন্ন হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও আমরা এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আর্থ্রোস্কোপিক মেশিনের মাধ্যমে হাঁটু না কেটে হাঁটুর মধ্যে ক্যামেরা ঢুকিয়ে ছিদ্রের মাধ্যমে আমরা সব কিছু দেখে বাইরে মনিটরে দেখে আমরা আর্থ্রোস্কোপিকভাবে এসিএল রিকনস্ট্রাকশন করে যাচ্ছি, সফলতার সাথে করে যাচ্ছি। কারো যদি সন্দেহ হয়ে থাকে যে আমরা বাংলাদেশে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন আমেরিকা, লন্ডন এবং সিঙ্গাপুরের মতো করতে পারি কিনা, তবে সেই ক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দিব তারা যেন ইউটিউবের মাধ্যমে অপারেশনের পূর্বে আর্থ্রোস্কোপিক অপারেশন সম্বন্ধে ধারণা নিয়ে তার অপারেশন করার সময় আমরা আমেরিকা, লন্ডন এবং সিঙ্গাপুরের মতো অপারেশন করছি কিনা তা সে মিলে নিতে পারে। এছাড়া সে যদি চায় তার এই অপারেশনের সম্পূর্ণ ভিডিওটা সে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশনের সুবিধা কী? আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশনের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে এটি একটি রক্তপাতহীন আধুনিক চিকিৎসা। কোনো রোগী যদি অপারেশনের দিনেই বাসায় চলে যেতে চায় তাহলে সে সকালে অপারেশন করে সন্ধ্যাবেলায় সে বাসায় চলে যেতে পারবে। এবং এই যে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন করার জন্য রোগীর কোনো নি জয়েন্টে কোনো স্টিফনেস অথবা হাঁটু জমে যাওয়া প্রবণতা দেখা যায় না। এবং পাশাপাশি আর্থ্রোস্কোপিকভাবে এসিএল রিকনস্ট্রাকশন করলে রোগী অপারেশন করার পূর্বে বা ব্যথা পাওয়ার পূর্বে যে সমস্ত কাজ করত সেই সমস্ত কাজ আবার অপারেশনের পরে আবার সেই সমস্ত কাজে করতে পারবে। যেমন কোনো রোগী যদি ব্যথা পাওয়ার আগে সে যদি ফুটবল খেলোয়াড় হয়ে থাকে অথবা বাস্কেটবল খেলোয়াড় হয়ে থাকে অথবা সকার প্লেয়ার হয়ে থাকে অথবা পুলিশ ব্যান্ড আর্মি ম্যান হয়ে থাকে, তাহলে সে অপারেশনের পরে পূর্ণাঙ্গভাবে ভালো হয়ে সে খেলাধুলায় ফিরে যেতে পারবে অথবা তার প্রফেশনাল লাইফে ফিরে যেতে পারবে। অনেক রোগী আমাকে জিজ্ঞাসা করে হাঁটুর অপারেশনে যদি এসিএল টিয়ার থাকে, যদি অপারেশন করা না হয় তাহলে কি হবে? কারো যদি বয়স 50-এর নিচে হয় এবং তার যদি এসিএল টিয়ার থাকে অথবা অ্যান্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার থাকে, সে যদি সেটা অপারেশন না করে তাহলে তার হাঁটু দ্রুত ক্ষয় হয়ে যাবে। পাশাপাশি তার হাঁটুতে যে অন্য স্ট্রাকচার আছে যেমন মিনিসকাস, যেটা কুশন হিসেবে কাজ করে, সেটা ছিঁড়ে যেতে পারে এবং এক পর্যায়ে এই রোগী যদি অপারেশন না করে তাহলে তার অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। এখন কথা হচ্ছে
এই রোগী একটি ছোট্ট অপারেশনের ভয়ে যে অপারেশনটি করলো না, এর পরবর্তীতে যখন তার অ্যাডভান্স অস্টিওআর্থাইটিস ডেভেলপ করবে তখন দেখা যাবে তার একটি বড় অপারেশন লাগতেছে। সেই অপারেশনটা কি, পুরো জয়েন্ট নি জয়েন্টকে রিপ্লেসমেন্ট করতে হবে, সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট। তাই আমি বলবো, কারো যদি বয়স 50-এর নিচে হয়ে থাকে এবং তার যদি অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অথবা এসিএল টিয়ার থাকে, সেজন্য একজন হাঁটু বিশেষজ্ঞ অথবা নি সার্জন অথবা আর্থ্রোস্কোপি নি সার্জন ও পাশাপাশি আর্থ্রোস্কোপি সার্জনের সাথে যোগাযোগ করে সে তার এসিএলটা যেন আর্থ্রোস্কোপিকভাবে এসিএল রিকনস্ট্রাকশন করে নেয়। তবে হ্যাঁ, কারো বয়স যদি 50-এর বেশি থাকে এবং তার যদি এসিএল ইনজুরি হয়ে থাকে, তাহলে সে কী করবে? তাহলে সে যদি দৌড়াদৌড়ি কম করে এবং সে যদি সেডেন্টারি লাইফ লিড করে, তাহলে তার এসিএল অপারেশন না করেও সে বাকি জীবন চলতে পারবে। কীভাবে চলতে পারবে? তার লাইফস্টাইল মডিফিকেশন করে সে তার পরবর্তী জীবন চলতে পারবে। হাঁটুর যে কোনো সমস্যা সম্বন্ধে জানতে চাইলে আপনারা আমার এই পেজে কমেন্ট করতে পারেন এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তাই আমি বলবো, সবাই হাঁটুর যত্ন নিন এবং দীর্ঘমেয়াদী সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।